আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া প্রয়াত হলেন। বিগত বেশ কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা, এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা এই নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আজ 30শে ডিসেম্বর 2025 ভোর 6:15 বাংলাদেশের রাজনীতির এই মহিরুহ এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেহ অবসান হয়েছে। এবার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী গভীর শোক জ্ঞাপন করেছেন। নরেন্দ্র মোদী তার বার্তায় বলেছেন তার বাংলা অনুবাদ এরকম: আজ 30শে ডিসেম্বর 2025 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন সেটা হলো, ঢাকার সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের সান্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দেশটির উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। 2015 সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি তার স্বপ্ন উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতে পথ দেখাবে। তার আত্মার শান্তি কামনা করি। এটা লিখেছেন নরেন্দ্র মোদী তার পোস্টে। আগামীকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা বলে খবর পাচ্ছি। আর তার দাফন সম্পর্কে যা জানা যাচ্ছে, বেগম জিয়ার শেষ ইচ্ছা এবং পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার প্রিয়জনদের পাশে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে অথবা তার পৈতৃক নিবাস বগুড়ায় দাফন করা হতে পারে। তবে দলের একটি বড় অংশ চাইছে তাকে জিয়া উদ্যানের, যার নাম আবার চন্দ্রিমা উদ্যান, সেই জিয়া উদ্যানের পাশে দাফন করতে। গত 15 বছর সেভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে না পারলেও বেগম জিয়ার মৃত্যু যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা নিয়ে এলো সেটা বলাই বাহুল্য। এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মৃত্যু শুধু যে তার দলকে এক বড় অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিল তাই নয়, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে সে ব্যাপারেও অনেক প্রশ্নের জন্ম দিল। তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ, উত্তরাধিকার থেকে নেতৃত্ব, এইটা কিভাবে তারেক রহমান ব্যবহার করতে পারবেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু এমন এক সময় হলো যখন তার উত্তরসূরি তারেক রহমান দীর্ঘ নির্বাচন কাটিয়ে দেশে ফিরেছেন। এটি বিএনপির জন্য যেমন আবেগের তেমনি রাজনৈতিক ভাবেও অত্যন্ত শক্তিশালী একটি মোড়। তারেক রহমান নিজে দেশে থাকায় বেগম জিয়ার জানাজা ও দাফন এটা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে থাকবে না, বরং বিএনপির জন্য এক বিশাল পাবলিক শো অফ স্ট্রেংথ বা শক্তি প্রদর্শনের মহড়ায় পরিণত হতে যাচ্ছে। এবং ইনকিলাব মঞ্চের তারা যেভাবে ঢাকায় জমায়েত করবার জন্য ডাক দিয়েছে সারা দেশ থেকে, সেই পরিস্থিতিতে এই যে তার জানাজা, বেগম জিয়ার জানাজা এবং দাফন, এবং সেই উপলক্ষে বিএনপির বিশাল পাবলিক শো অফ স্ট্রেংথ একটা কনফ্রন্টেশনে যাবে কিনা সেটাও আমরা দেখব। তারেক রহমানের উপস্থিতি জানা যায় তার যে সশরীরে অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উদ্দীপনা সৃষ্টি করবে। এটি গত 15-16 বছরের মধ্যে বিএনপির সবচেয়ে বড় জনসমাগমে পরিণত হতে পারে। তারেক রহমানের উপস্থিতিতে চন্দ্রিমা উদ্যান বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে দাফনের দাবি জোরালো হতে পারে, যা সরকারের সাথে একটি প্রচ্ছন্ন দর কষাকষির সুযোগ তৈরি করবে। লন্ডনে থাকা অবস্থায় তারেক রহমানের বিরুদ্ধে যে রিমোট কন্ট্রোল রাজনীতির অভিযোগ ছিল, দেশে ফেরার মাধ্যমে তিনি তা মুছে দিয়েছেন। একচ্ছত্র নিয়ন্ত্রণ
মায়ের মৃত্যুর পর দলের প্রধান হিসেবে তার স্থল অভিষিক্ত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। সশরীরে মৃত্যু তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেনই দলের, সশরীরে উপস্থিত থাকায় তিনি সরাসরি তার দলের তৃণমূল স্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন, যা দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে সহায়ক হবে। সহানুভূতির রাজনীতিটা কেমন করে তিনি পাবেন সেটাও দেখা যাক। মায়ের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে তিনি নিজেকে সদ্য মাতৃহারা শোকার্ত পুত্র বা মজলুম জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। এটি আসন্ন নির্বাচনে তাকে বাংলাদেশের অন্য যে কোনো নেতার চেয়ে জনমতের বিচারে এগিয়ে রাখতে পারে। আপনারা মাথায় রাখবেন, রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস কিভাবে বিশাল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল, কিংবা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী কিভাবে বিশাল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল। তবে সুযোগ যেমন তারেক রহমানের সামনে এসেছে, দুর্যোগও কম নয়। অনেক চ্যালেঞ্জ তিনি দেশে থাকায় তার বিরুদ্ধে চলা যে পুরনো মামলা ও তার দণ্ডগুলো কার্যকর করার একটি আইনি ঝুঁকি সব সময় থাকবে। তিনি এই আইনি লড়াইকে রাজপথের আন্দোলনের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারবেন সেটা দেখার বিষয়। কিন্তু তার সামনে সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ সেটা হলো জামাতের কৌশল ও -2 ফর্মুলা। বেগম জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের প্রত্যাবর্তন, এই দুয়ের মাঝে জামায়াতে ইসলামী একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল চালতে পারে। সূক্ষ্ম কিন্তু অসীম ক্ষমতাধর সেই চাল। সেটা কি? -2কে নতুন রূপে প্রতিষ্ঠিত করতে পারে। শেখ হাসিনা এমনিতেই তো দেশের বাইরে, আর খালেদা জিয়া মৃত। বাংলাদেশ সেনাবাহিনী ও তার প্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টতই জামাত শিবিরের লোক। এই পরিস্থিতি ঠিক সেনা সমর্থিত কেয়ারটেকার সরকারের কয়েক বছর আগের -2 ফর্মুলার সময়কার বাংলাদেশের মতো যেন অবিকল। -2 ফর্মুলা সাধারণত দুই নেত্রীকে সরানোর কথা বললেও এখন তো দুই নেত্রীর কেউ নেই। ফলত বর্তমানে শেখ হাসিনা তিনি ভারতে, দেশের বাইরে তিনি নির্বাসিত, আর বর্তমান প্রেক্ষাপট খালেদা জিয়া তো মৃত। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী ও জামায়াত চাইতে পারে পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান। তারা প্রচার করতে পারে যে বাংলাদেশে এখন নতুন ও সংস্কারবাদী রাজনীতির সময়, এখানে কোনো নির্দিষ্ট পরিবারের আধিপত্য থাকবে না। এবং এই সাথে সাথে বিএনপিকে চাপে রাখবার চেষ্টা করবে জামাত। তারেক রহমান দেশে থাকায় জামাত সরাসরি তার নেতৃত্বের বিরোধিতা হয়তো করবে না, কিন্তু পর্দার আড়ালে তারা এমন একটা জোট বা শক্তির উত্থান ঘটাতে চাইবে যা বিএনপির একক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। আপনাদের হয়তো খেয়াল করেছেন, ইতিমধ্যে খবর পেয়েছেন 10 দলকে নিয়ে, যাদের মধ্যে রয়েছে আবার গত বছরের জুলাই অভ্যুত্থানের নায়করা, যার মধ্যে নায়ক